বাস্তুশাস্ত্রে রুমের মধ্যে সেভেন অর্সের ছবি বা পেন্টিং রাখা বেশ ভালো বলে উল্লেখ করা আছে, সেটা তোমার গ্রোথের ক্ষেত্রে হোক বা এনার্জির ক্ষেত্রে হোক, সব কিছুর ক্ষেত্রেই। তবে তো অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে। হাই, আমি সুরজিৎ, আজ এই ওয়াল পেন্টিংটা দেখাবো। এই কাজটা শুরু করেছিলাম আমরা দুজনে, না তিনজনে। তো আমি আর জয়ন্ত যে আমার সাথে আছে, আমরা কাজটা একদম শেষ পর্যন্ত করেছিলাম, কিন্তু অঙ্কুর বলে আমার এক স্টুডেন্ট কাম ভাই, ও প্রথম দুদিন আমাদের সাথে হেল্প করেছিল কালার ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজগুলো কিছুটা করতে। যে কোনো কাজের যখনই আমি কোনো একটা ওয়াল পেন্টিং করি, সেই কাজের ড্রয়িং শুরুর আগে আমি প্রথমে বেসটা তৈরি করি। এবার এখানে দেখো পুরো হোয়াইট আছে। এবার যেহেতু সেভেন আওয়ার্সের ব্যাকগ্রাউন্ডে সূর্য উঠছে, সেই সানরাইজের একটা দৃশ্য ছিল, একটু ওয়ার্ম কালারের ওপরে ছিল, রেড ইয়েলো এই ধরনের। তো আমি সেই রকমেরই একটা কালার ব্যাকগ্রাউন্ডে সবার প্রথমে ভরাট করে নেওয়ার চেষ্টা করব, তারপর আমি ড্রয়িংটা করব। এখানে তোমরা কিন্তু ব্রাশ দিয়ে করতে চাও না, ব্যাকগ্রাউন্ড যখন ভরাট করবে তখন রোলার দিয়েই করো। আমি এখানে ইউজ করছি 6 ইঞ্চির যে রোলারগুলো হয় স্পঞ্জের, কম দাম হয়, 80 থেকে 100 টাকার মতো দাম হয়, তো সেই ধরনের ব্রাশ। আর ব্যাকগ্রাউন্ডের জন্য যে কালারটা ইউজ করছি সেটা তোমরা এশিয়ান পেন্টস বা বার্জারের যে কোনো কালার ইউজ করতে পারো, একটু ভালো কোয়ালিটির ইউজ করো। যখনই তোমরা কোনো কমিশনার করবে তখন চেষ্টা করো কালারগুলো একটু ভালো ইউজ করতে। তো আমি এটা ক্যামেলের অ্যাক্রিলিক কালার দিয়েই করব, ফিনিশিং থেকে শুরু করে সবই অ্যাক্রিলিক কালার দিয়ে হবে। বাট ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো আমার মনে হচ্ছে যে সেরকমভাবে অসুবিধে করবে না, আমার সেরকম বিভিন্ন রকমের লেয়ার বা খুব সুন্দরভাবে একটা স্মুথ ফিনিশিং লাগবে না, সেই ক্ষেত্রে আমি কিন্তু এশিয়ান পেন্ট বা বার্জারের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে থাকি। তারপর যখন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু কিছু কিছু এরিয়াতে ফেব্রিক কালার ইউজ করব, সূর্যের ব্রাইট ইয়েলোর জন্য বা এই ধরনের কালারগুলোর জন্য আমি একটু ফেব্রিক কালার ইউজ করব, একটু অ্যাক্রিলিকও ইউজ করব। আর সেভেন হর্সের যে ঘোড়াগুলো থাকবে সেই পুরো ঘোড়াগুলোই কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে হবে। এরপর এখানে আমরা তিনজনে মিলে কালারটা করছিলাম। ওরা ব্যাকগ্রাউন্ডটা এবার ভরাট করতে শুরু করেছিল, আর আমি ওপরে উঠে গিয়ে আকাশের কালারটা একটু করছিলাম। নিচের দিকে রেড আর উপরের দিকে স্কাই কালারের অল্প একটু মিউটেড টোন, সেটা আবার মিক্স হবে। সূর্য থাকবে মাঝে, সূর্যের রশ্মি বেরোবে, আর একদম নিচের দিকে ল্যান্ড আছে। তো এই ধরনের একটা কালার ভেরিয়েশন ওই জন্য আনা, তারপর ওই পোর্শনটাকে আবার মিক্সও করা হবে। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডটা করে নেওয়ার পর আমি কিন্তু ড্রয়িংয়ের মধ্যে ঢুকবো। এখানে টিউবলাইট একটা ছিল, সেটা প্রথমে খোলা হয়নি, তাই আমাকে পরে খুলে নিতে হলো যাতে আমি ওইখানের কালারটাও ঠিকভাবে করতে পারি। তো ওইখানে আমি বলেছিলাম যে একটু স্পটলাইট লাগিয়ে দিতে, তো যিনি ওনার ছিলেন উনি সেই জন্য বললেন যে ঠিক আছে তাহলে টিউবলাইটটা খুলেই দাও, তো আমরা একটা স্পটলাইটই লাগিয়ে দেবো। তো তারপর উনি স্পটলাইট শেষে যখন তোমরা দেখতে পাবে উনি স্পটলাইট একটা লাগিয়ে দিয়েছেন। তো এই পোর্শনটা এবার আমাকে মেকআপ দিতে হচ্ছিলো, পুরো পোর্শনটাই খুলে আমি ওখানটা কালার ভরাট করেছিলাম। আর এদের দুজনের এখনও কালার ফিল আপ করা হয়নি, তো এরা কালার ফিল আপ করে চলেছিল। একটা টোন দিলে তো হয় না, 2-3টে লেয়ার দিতে হয়, তবেই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠবে। এইভাবেই আমরা কাজটা করছিলাম। যেহেতু এটা একদম র ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এর উপর অনেক কিছু কাজ আছে, তাই আমরা এটা খুব ভালোভাবে ফিনিশ করিনি এখনও, কারণ অনেকটা কাজই ঢেকে যাবে, তো তাই আমাদের বেশি করে করার দরকার নেই। এখানে দেখো আমি যে ব্লু আর রেডটাও সেইভাবে মেশাইনি, কারণ এখানে যে সূর্যের রশ্মিগুলো আছে সেই সূর্যের রশ্মিগুলো ওভারঅল পুরো কাজটাকেই ঢাকবে। তো আমাদের বেস লেয়ারটা দেওয়ার এই কারণ এটাই, যাতে কিছু কিছু জায়গা যেগুলো ঢাকবে না সেইগুলো যাতে খুব অবাঞ্ছিত না লাগে, যাতে ঠিকঠাক লাগে। আর একটা কোড দেওয়া থাকলে ছবিটা যে এক্স্যাক্ট কালার, আমি যেই কালারটা দিচ্ছি এক্স্যাক্ট কালার, সেটাও ঠিকঠাকভাবে বেরিয়ে আসে। তাই জন্য এখানে আমি কিন্তু এশিয়ান পেন্টসের কালারই দিচ্ছি, এশিয়ান পেন্টস বা বার্জার তোমরা যে কোনো কালার দিতে পারো। এরপর আমি যে লেয়ারটা দেবো সেটা ফেব্রিক কালারের হবে। এখনও আমাদের ভীষণ ভালোভাবে কিছুই তুমি দেখতে পাচ্ছ না, এখনও কিছু হয়নি। এরপর থেকে আমরা দুজনে মিলে এই পুরো কাজটা করেছি, কারণ অঙ্কুরের এক্সামের প্রিপারেশান নেওয়ার ছিল, তো একটু পড়াশুনোর জন্য চলে গিয়েছিল, 2-3 দিন আমাদের সাথে ছিল। তো এখানে আমি দেখো সূর্যের যে রশ্মিগুলো করছি খুব বেসিকভাবে করছি, কোনো রকম কোনো জোর করে কিছু করছি না, যেভাবে ফ্লোতে যাচ্ছে করছি। এখানে আমি 2 ইঞ্চির ব্রাশ ইউজ করছি, তোমরা হেয়ারের ব্রাশ ইউজ করতে পারো বা সিনথেটিক ব্রাশ ইউজ করতে পারো। ব্যাকগ্রাউন্ডের ওভারঅল কাজ করার পর আমরা কিন্তু ফ্রন্টে যে হর্সেসগুলো আছে সেগুলো ড্রয়িং শুরু করব। ড্রয়িং করার জন্য আমি কিন্তু এখানে গ্রাফ দিয়ে নিয়েছি। গ্রাফটা দিয়ে নেওয়া ভালো, যদি তোমার টাইমটা একটু তুমি বাঁচাতে চাও তুমি গ্রাফে করতে পারো কাজ, গ্রাফে করাটা একটু বেটার। অনেকে আবার দেখেছি প্রজেক্টর ইউজ করে, প্রজেক্টরটা আমি খুব একটা বেশি প্রেফার করি না নিজের কাজের জন্য। তো আমি গ্রাফটাই যখন একটু কঠিন কিছু ড্রয়িং থাকে তখন আমি একটু গ্রাফটা করে নিই। আর না হলে তো মাঝে মাঝে ফ্রি হ্যান্ডেও করি, ফ্রি হ্যান্ডের ওয়াল পেন্টিং করেও তোমাদেরকে দেখিয়েছি। বুদ্ধের কাজটা যখন আমি করেছিলাম তখন ফ্রি হ্যান্ডেই করেছিলাম, তো তোমরা সেটা সকলেই দেখেছো।
তো তেমন কিছুই না, চক দিয়েই প্রথমে ড্রয়িংটা করে নিয়েছিলাম, তারপর এখানে আমি কিন্তু তুলি দিয়ে ডাইরেক্ট তুলি দিয়েই ড্রয়িংটা করছি। তুলি দিয়ে ড্রয়িং করার সুবিধে আছে, আবার কিছু অসুবিধেও আছে। তোমরা যেটা সুবিধে তোমাদের সেটাই করতে পারো, পেন্সিল দিয়েও ড্রয়িং করতে পারো, তুলি দিয়েও ড্রয়িং করতে পারো, তোমাদের যেটা সুবিধে সেটাই করো। ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কালার চাপাতে শুরু করেছি, আর ওকে বললাম বাঁদিকের যে সাদা ঘোড়াগুলো আছে ওইগুলো ড্রয়িংটা একটু করে নিতে। তো আমি এখানে কালার চাপাতে শুরু করেছি। কালার মোটামুটি হোয়াইটের উপরেই থাকবে। এবার হোয়াইট বলতে তো একদম পিওর হোয়াইট না, হোয়াইটের সাথে কালার মিক্স থাকবে, সেটা ব্লুইশ হতে পারে, সেটা ইয়েলোইশ হতে পারে, সেটা গ্রেইশ হতে পারে, সেটা ব্রাউনিশ হতে পারে। তো কালার মিক্সিং থাকবে, সেটাই অ্যাকচুয়ালি আসল, মানে তুমি কতটা ম্যাচিওর কালার প্যালেট তৈরি করতে পারছো সেটাই মেন কোনো একটা কাজের ক্ষেত্রে। আচ্ছা, একটা মজার কথা বলি, এই কাজটা অ্যাকচুয়ালি 2024-এর কাজ, 24-এর শেষের দিকে করা আমাদের কাজ, এখন তো 25 চলছে। তো 2024-এর শেষের দিক অথবা 25-এর শুরুর দিকের কাজ, মানে তখন শীত ছিল। তো এক শীত চলে গেছে, এক শীত আসছে। তো আমার এখন সময় হয়েছে এই ভিডিওটা এডিট করে তোমাদের সামনে নিয়ে আসার। তো ওই জন্যই বলি যে আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করছি প্রতি সপ্তাহে ভিডিও দেওয়ার, বাট কোথাও না কোথাও মাঝে মাঝে আটকে যাচ্ছি। বাট আমি প্রতি সপ্তাহে যেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিও আসেই, তোমরা সেটা দেখতে পাও। তোমাদের কোনো রকম কোনো এনকোয়ারি হলে তোমরা আমাকে টেক্সট করো, তোমরা আমাকে জানিও, অথবা কমেন্ট করো। এখানে কমেন্ট আমি সবসময় রিপ্লাই করার চেষ্টা করে থাকি। এখানেও আজও আমি তোমাদের যা যা কমেন্ট আছে, পুরনো যা যা জিজ্ঞাসা আছে, সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি তোমরা ওয়াল পেন্টিং করাতে চাও, তোমরা যারা দেখছো, যারা বাড়ির মালিক, বা বিভিন্ন রকমের ওয়াল হতে পারে, স্কুল, বাড়ি বা কোনো রেস্টুরেন্ট, অনেক কিছু হতে পারে। তো তোমরা যদি ওয়াল পেন্টিং করাতে চাও, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো সুরজিৎ আর্টওয়ার্ক ইনস্টাগ্রাম, অথবা সুরজিৎ আর্টওয়ার্ক ফেসবুক পেজে। এই ছবি দেখতে পাবে, ছবি ছাড়াই আছে, পোস্ট করাই আছে, সব রকমের ছবি দেখতে পাবে। তো এই সব ছবি তোমরা সেখানে দেখতে পাবে। তো সেখান থেকে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও, হোয়াটসঅ্যাপ যদি না করো সেখানেই টেক্সট করে নিও, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। তোমরা যদি অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, বিএফের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা যদি অনলাইন ক্লাসে বিএফের জন্য প্রিপারেশন নিতে চাও, তো এই নভেম্বর থেকে বিএফের যে আমি বলেছিলাম ক্লাস শুরু করব, তো ক্লাস শুরু হচ্ছে 7 নভেম্বর থেকেই। শুক্রবার করে ক্লাস শুরু হচ্ছে 8:30 থেকে 10:30। তোমরা অবশ্যই জয়েন করে যেও। জয়েন কিভাবে করবে, আমাকে তোমার সবার প্রথমে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে। তুমি ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে গিয়ে আমার বায়োতে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হও। দেন এই নোটিশ তোমরা পেয়ে যাবে। আমরা কি কি কভার করব, কি কি দেখব, কি কি শিখব, কি কি জানা দরকার আর্ট কলেজের প্রিপারেশান নিতে গেলে, সব কিছুই থাকবে এই ক্লাসে। আশা করছি তোমরা জয়েন করলে তোমাদের অনেক ইমপ্রুভ হবে। তো চলো এবার আবার পেন্টিংয়ে ফিরে আসি। তো দেখো, যেরকম বলেছিলাম যে সাদা মানে শুধু সাদা নয়, সাদার মধ্যে অনেক রকমের টোন থাকবে, সেটা ব্লুইশ হতে পারে, সেটা গ্রেইশ হতে পারে, সেটা ইয়েলোইশ হতে পারে। তো সেই রকমের সব কিছু টোন মিক্স, এটা তো জাস্ট বেসিক লেয়ার চাপানো হচ্ছে। তো সেই একটা হোয়াইটের সাথে অল্প একটু আল্ট্রামেরিন ব্লু আর খুব অল্প একটু ব্ল্যাক, যাতে একটু মিউট করা যায়, আল্ট্রামেরিন ব্লুটা যাতে আবার বেশি ব্লু না লাগে। তো খুব অল্প একটু ব্ল্যাক মিক্স করে আমরা একটা টোন ইউজ করছি একদম লাইট যে পোর্শনগুলোতে আছে, সেই লাইট পোর্শনগুলোতে। ড্রয়িং যেগুলো আছে সেই ড্রয়িংগুলোকে খুব তাড়াতাড়ি ব্রেক করছি না, কারণ এরপরে এখনও প্রচুর লেয়ার পড়বে। আস্তে 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 কাজটা আমরা ফিনিশ করব। এবার বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ডে আমি খুব বেশি কালার কেন দিইনি, বা খুব বেশি রকমের ডিটেল কেন করিনি, কারণ বেশিরভাগ কাজটাই কিন্তু ঢেকে যাবে। এই যে এখানে দেখো, ঘোড়ার ব্যাকগ্রাউন্ডে, ঘোড়ার নিচের দিকে পায়ের পোর্শনে কিন্তু শুধু কয়েকটা এরিয়া থাকছে, যেগুলো ছোটো 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 ফাঁকা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু তার থেকে বেশি কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে না, দেখা যাবে না, সেটাই স্বাভাবিক। তোমরা কিন্তু তোমাদের ওয়াল পেন্টিংয়ের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো। আমাকে এখানে কমেন্টে তোমরা জানাতে পারো যে তোমরা ওয়াল পেন্টিংয়ে কী কালার ইউজ করো, বা তোমাদের ওয়াল পেন্টিংয়ের বাজেট কী থাকে, তোমরা সেটাও আমাকে জানাতে পারো। তোমরা সবথেকে বেশি কত টাকার ওয়াল পেন্টিং করেছো, বা সবথেকে লো কত টাকার ওয়াল পেন্টিং করেছো। তো শুরুতে কেমন ওয়াল পেন্টিং করতে, বা এখন কেমন ধরনের চার্জেস নাও, সব কিছু শেয়ার করতে পারো আমার সাথে। বা তোমাদের কেমন নেওয়া উচিত কাজ হিসেবে, যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাজ হিসেবে তোমাদের কেমন চার্জেস নেওয়া উচিত সেটা আমার থেকে জানতে চাও, তাহলেও আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে টেক্সট করে নিও, আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো তোমাদের কাজ দেখে। ফার্স্ট লেয়ার যেমন খুব ইম্পর্ট্যান্ট, সেরকমই ফার্স্ট লেয়ারে কালার ভেরিয়েশন থাকাটাও একটু ইম্পর্ট্যান্ট। তো আমি খুব একটা বেশি কালার ভেরিয়েশন রাখি না শুরুতে, আমি জাস্ট এখানে লাইট আর ডার্কটুকু রাখছি। এরপর
যখন আমরা ফাইনাল ইয়ারে ঢুকবো তখন অনেক রকমের কালার ভেরিয়েশন আমি রাখবো। আমি শুরুতেই অনেক বেশি কালার ভেরিয়েশন রাখি না, কারণ যেহেতু এটা অ্যাক্রিলিক কালার, তুমি অনেক ধরনের কালার রাখলে হয়তো সেইটার ইউজেস অতটা হলো না, কোনো কোনো কালারের কম কম ইউজেস হলো, সেই কালারগুলো নষ্ট হবে, শুকিয়ে যাবে, নষ্ট হবে। তো সেই জন্য আমি ধীরে ধীরে ভেরিয়েশন দিই, আমি হঠাৎ করে কালার ভেরিয়েশন দিই। যেমন এখানে ব্রাউনিশ একটা টোন দিচ্ছি, এর উপর এখানে ব্লুইশ টোনও যাবে, অনেক রকমের টোন যাবে, লাইটের পোর্শনে আরও ইয়েলোইশের টোন আসবে। তো অনেক রকমের কাজ আছে, তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আর তোমাদের আগের যে ভিডিওতে তোমরা যে ধরনের কমেন্ট করেছিলে, তোমাদের যা যা প্রশ্ন ছিল, যা যা অ্যান্সার দেওয়া আমার দরকার, সেইগুলো আমি চলো তোমাদেরকে একটু অ্যান্সার করে দিই। দেবার্ঘ বলছে ব্রাশ নিয়ে ভিডিও চাই। দেখো, ব্রাশ নিয়ে ভিডিও তো আমি করে দিতেই পারি, আমার আছে কিছু ব্রাশ, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিতেই পারি। বাট একটা জিনিস কি জানো তো, কোনো রকমের কোনো মেটেরিয়ালস তোমার কাজ ভালো বা খারাপ করার জন্য কিন্তু দায় না। তুমি যে কোনো ব্রাশ দিয়েই ওয়াটার কালার করতে পারবে, যে কোনো ব্রাশ দিয়েই অ্যাক্রিলিক করতে পারবে, যে কোনো ব্রাশ দিয়েই অয়েল করতে পারবে, আর যে কোনো ব্রাশ দিয়েই তুমি চারকোলের ব্লেন্ডিং করতে পারবে। তো ব্রাশ বা বিভিন্ন মিডিয়াম এগুলো কিন্তু খুব একটা বেশি ভ্যারি করে না। হ্যাঁ, এবার তুমি বলতে পারো কিছু কিছু, ধরো সিনথেটিক ব্রাশ, সেটাতে ওয়াটার কালারটা ভালো হয় না, তুমি যদি হেয়ারের ব্রাশ ইউজ করো বেটার হয়। তার মানে এটা না যে তুমি গোট হেয়ার ইউজ করবে বা বিদেশি কোনো ব্র্যান্ডের ইউজ করবে, দাভিঞ্চির ওয়াটার কালার ব্রাশ লাগবে, এরকম না, লোকাল ব্রাশ এনাফ তোমার জন্য। সিনথেটিক অ্যাক্রিলিকের জন্য বেটার হয়, আর হগ হেয়ার অয়েলের জন্য ভালো। হগ হেয়ার ছাড়াও সিনথেটিক দিয়েও অয়েল কালার করা যায়। এগুলো খুব বেসিক জিনিস, যেগুলো আমরা জানি বা আমাদের জানা দরকার, আশা করছি তোমরাও জানো। বাট আলাদা করে বিভিন্ন রকমের ব্রাশ, ওই স্যারের কাছে যেটা আছে সেই ব্রাশটাই চাই, বা ওই দাদাটা যেই ব্রাশটা ইউজ করে সেই ব্রাশটা না হলে ছবি আঁকাটা হবে না, এটা কিন্তু না। আচ্ছা, অনেকে বলছে ওয়াও ইনফরমেটিভ, থ্যাংক ইউ সো মাচ সকলকে যারা ভালো কমেন্ট করো, সবার কমেন্টই আমি পড়ি, দেখি। তো কাগজে মুড়ে ভ্যালু বোঝানোর ব্যাপারটা দারুণ লাগলো, কিন্তু ভিডিওটা রিয়েল টাইম হলে আর একটু লং ফর্ম হলে ভালো হতো। একদম ঠিক বলেছো। তো অ্যাকচুয়ালি ওই মাঝের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমার রেকর্ড করা হয়নি, রেকর্ড করতে আমি ভুলে গিয়েছিলাম। তো কাজ করতে করতে না মাথায় থাকে না সব সময় যে কখন ভিডিও আসছে, একটা কল আসার জন্য ভিডিওটা অফ হয়ে গেছিলো, আর ভিডিওটা রেকর্ড করা হয়নি। তো ওই মাঝের অ্যাকচুয়ালি রেকর্ডটা নেই, সেই জন্য আমি দিতে পারিনি, এক্সট্রিমলি সরি। বাট চেষ্টা করছি, যেমন এই ভিডিওটাতেও তোমরা একদম রিয়েল টাইম ভিডিওই দেখছো, কিছু কিছু জায়গায় তো কাট করতে হয়, কিছু কিছু জায়গায় ফাস্ট করে নিতে হয়, নাহলে এই যেমন এই ভিডিওটা, এই ভিডিওটা 5 ঘন্টার রেকর্ড ছিল, যদিও তার মধ্যে কিছু কিছু আমরা রেকর্ড করিনি, ছেড়ে রেখেছিলাম। তো 5 ঘন্টার যে ভিডিও, সেখান থেকে আমাকে 30 মিনিট 40 মিনিটে আনতে হচ্ছে, তো সেটা খুব একটা সহজ না, কোথাও কোথাও আমাকে একটু কাটতে হয়, বা কোথাও কোথাও একটু স্পিড বাড়াতে হয়। বাট আমি চেষ্টা করি একদম রিয়েল টাইমটাই রাখতে। খুব ভালো লাগলো, কিন্তু ভিডিওগুলোর শুরুতে যদি আর্ট মেটেরিয়ালগুলো বলে দাও তাহলে আরও বেশি ভালো হয়, বিশেষ করে পেপার। দেখো, যখনই আমি কোনো স্কেচ ইউজ করি তখন আমি ব্রুস্টোর স্কেচ পেপারটা ইউজ করি, 160 জিএসএম বা 180 জিএসএম সামথিং এরকম কিছু একটা আছে, তোমরা ওটা ইউজ করতে পারো। বা আমি যে কোনো পেজ খুব একটা ওভাবে আমি দেখি না, আমি দেখি পেজের কোয়ালিটিটা ঠিক আছে কি না, তারপর আমি ওয়াটার কালার চাপাই, কখনো চাপাই না, কখনো ডাইরেক্ট চারকোলে করি। তো ওটা খুব একটা বেশি ম্যাটার করে না আমার কাছে, বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে মেটেরিয়ালগুলো বলার, যেমন তোমরা বলছো। দাদা প্লিজ আমার আঁকাগুলো দেখো, তুমি আমাকে ইনস্টাগ্রামে পাঠিও, আমি দেখে নেবো। দাদা অ্যাক্রিলিক, ক্যামেল নাকি ফেভিক্রিল বেস্ট? দেখো, তুমি যদি ভাবো যে আমি একটু রিয়েলিস্টিক কাজ করতে চাই, একটু ভালো ভাবে কাজটা করতে চাই, তাহলে বলবো অ্যাক্রিলিক কালারটাই বেস্ট। দেবার্ঘই জিজ্ঞেস করছে ববগার্টিসের ওপর কি অ্যাক্রিলিক বা অয়েল করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু চেষ্টা করবে একটু মোটা পেপার হলে ভালো হয়। তুমি যদি হ্যান্ডমেড পেপার নাও তাহলে ভালো হয়, তুমি যদি আইভরি শিট নাও, বা তুমি যদি চস্কি বোর্ড যেরকম হয় সেগুলো নাও, বেটার হয় সেগুলো। একটু মোটা বোর্ড হলে তার উপর তুমি যদি জেসো বা টেক্সচার হোয়াইট ইউজ করে তারপর অ্যাক্রিলিক বা অয়েল করো, তাহলে তুলনামূলকভাবে বেটার হয়। বাট প্র্যাকটিসের জন্য অ্যাক্রিলিক তুমি খুব ইজিলি ওতে করতে পারবে, বাট অয়েল করার আগে সবসময় তুমি যাতেই করো না কেন, তুমি একটু জেসো বা টেক্সচার হোয়াইট একটু অ্যাপ্লাই করে তারপর করতে পারবে না সেরকমটা কিন্তু না। সফট চারকোলটা ইউজ করছেন নাকি হার্ড মিডিয়ামও ইউজ করছেন? স্বপন কুণ্ডু বলছে। দেখো, আমি চারকোল যেটা ইউজ করছিলাম আগের ভিডিওটায়, তার আগে এখানটায় বলে দিই, যেরকম আমি বলছিলাম যে কালার ভেরিয়েশন আমি রাখবো, বিভিন্ন রকমের কালার ভেরিয়েশন থাকবে যে কোনো একটা কাজের ক্ষেত্রে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কালার ভেরিয়েশন কিন্তু আছে। আমি এভাবেই কাজ করি, আমি প্রথমেই প্রচুর কালার দিয়ে দিই না, আমি স্টেপ বাই স্টেপে কালার দিই, আর তাতেই কালার ভেরিয়েশনটাও রাখার চেষ্টা করি, যদি যেখানে যেখানে যেরকম কালার ভেরিয়েশন আছে আমি সেরকমভাবেই রাখার চেষ্টা করি।
আচ্ছা, আমি যখন কোনো চারকোল ইউজ করি, আমি আগের ভিডিওটায় যে চারকোল ইউজ করছিলাম সেই চারকোলটা ছিল জেনারেলসের চারকোল সেট। সেখানে 2B 4B আর 6B থাকে। তো 2Bটা হার্ড হয়, মিডিয়াম হয় 4B, আর 6Bটা হয় সফট। তো আমি 3টে পেন্সিলই ইউজ করেছিলাম। তার সাথে সাথে কিছু কিছু জায়গায় আমাকে কিন্তু উইলো চারকোলই ইউজ করতে ছিল। উইলো চারকোল আবার অনেকটা বেশি সফট। তো আমি এই ধরনের সব চারকোলই ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখানে যেরকম আমি বলেই গেলাম যে আমি বিভিন্ন রকমের কালার ভেরিয়েশন আমি স্টেপ বাই স্টেপ দেবো। দেখো এখানে আমি কিন্তু ওই স্টেপ বাই স্টেপটা রাখার চেষ্টা করছি। আমি আমার যেভাবে আমি কাজ করি আমি সেভাবে কিন্তু করার চেষ্টা করছি। ব্রাউন আছে, নিচের দিকে যখন শ্যাডোর পোর্শন আসে সেই শ্যাডোর পোর্শনে কীভাবে ব্লেন্ড হচ্ছে। আর তোমাদের ক্ষেত্রে অনেকেই আমাকে বলে থাকো যে অ্যাক্রিলিকে ব্লেন্ড করতে পারছি না দাদা, কালার করতে যাচ্ছি শুকিয়ে যাচ্ছে। দেখো এটা না একটা প্রসেস, মানে এটা আমি তোমাকে ওভাবে শেখাতে পারবো না। তুমি কাজ করতে করতে কতটা কালারে জলের পরিমাণ রাখবে বা রাখবে না, বা ড্রাই ব্রাশিং করবে। যেমন এখানে আমি ড্রাই ব্রাশিং করছি, কোথাও কোথাও কালার দিয়েও ব্রাশিং করি। এখানে অনেকটাই ড্রাই ব্রাশিং করছি। যেই এরিয়াটাতে আমি করছি সেই এরিয়াটাতে কিন্তু একটু ভিজে ছিল, তারপরেই আমি ড্রাই ব্রাশিংটা করতে পারবো, তার আগে কিন্তু পারবো না। দেখো এখানে ঘোড়াটা কেমনভাবে, তার মাসেলগুলো কেমনভাবে বোঝা যাচ্ছে, কেমনভাবে 3D ভাবে ফুটে উঠেছে। আরও আছে এখানে কাজ, স্টেপ বাই স্টেপ কাজ হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে যে একটা কাজ কিন্তু হঠাৎ করে হয়ে যায় না। একদম ফার্স্ট লেয়ার যেভাবে দিয়েছিলাম মনে আছে, যে শুধু ডার্ক আর লাইট দিয়েছিলাম, শুধু গ্রে টোন আর হোয়াইট টোন ধরেছিলাম, সেই টোনটাও তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে ছিল। পাশেই দেখতে পাচ্ছ যখন আমরা আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে যাচ্ছি তখন কিন্তু কিভাবে কাজটা এগিয়ে আসছে আস্তে আস্তে। তো যখন কোনো কাজ শুরু করবে তখন একদম খুব শান্ত মাথায়, খুব 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 ভালোবেসে কাজটা করবে। খুব ভালোবেসে যখন তোমরা কাজটা করবে তখন কিন্তু কি হচ্ছে কি হচ্ছে না, খারাপ হচ্ছে ভালো হচ্ছে এত কিছু দেখবে না। তোমার কাজটা ফিনিশ করাটাই লক্ষ্য থাকবে, তোমার কাজটা ভালোভাবে করাটা লক্ষ্য থাকবে। তখন অটোমেটিক্যালি তোমার কাজটা তুমি যতটা চাও তার থেকে বেশি ভালো হবে। আশা করছি তোমাদের এই কাজটা ভালো লাগছে বা তোমাদের ইনফরমেশান কিছু দিতে পারছি। তো যদি ইনফরমেশান দিতে পারি তাহলে তোমাদের কি করা উচিত? তোমাদের অবশ্যই এই ভিডিওটা তোমাদের যারা ছবি আঁকার বন্ধু বান্ধবী আছে, যারা ছবি আঁকে, বা তোমাদের যারা পরিচিত আছেন তাদেরকে অবশ্যই শেয়ার করো। আর যদি তুমি নতুন হও, যদি তুমি আমার চ্যানেলে খুব অজান্তেই চলে এসে থাকো, তাহলে চলে যখন এসেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আশা করছি আমার কাজ দেখে বা আমার পুরনো যে কাজগুলো দেখবে সেই ইনফরমেশন পাওয়ার পর তোমাদের সাবস্ক্রাইব না করে যেতে ইচ্ছা হবে না। আর যদি সেই ইচ্ছাটা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ আমি তোমার হাত আর মন দুটোকেই বেঁধে রাখবো যতক্ষণ না তুমি সাবস্ক্রাইব করবে। আর যদি সাবস্ক্রাইব হয়ে থাকে তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখন আমি ভিডিও দেবো তখনই যাতে তুমি সবার প্রথমে দেখতে পারো। তার সাথে তো তোমরা কমেন্ট করছোই, কমেন্ট অবশ্যই করো যাদের ভালো লাগছে, কীরকম ভালো লাগছে। দেখো এখানে দুটো ঘোড়া মোটামুটি প্রায় ফিনিশিংয়ের দিকে। আর অঙ্কুর আবার আমাদের মধ্যে চলে এসেছিলো ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য। শুরুতে যে ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম সেটা একটু বিভিন্ন রকমের এদিক সেদিক ছিল, একদম ফিনিশিং ছিল না। যখন ঘোড়াটা হয়ে গেল আমাদের, এবার তো আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে। তো আমরা খুব ইজিলি, খুব সহজভাবে, খুব সিম্পলভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করে নিতে পারি। আমি ওখানে ঘোড়ায় কালার করছিলাম, ঘোড়ায় কালারের ভেরিয়েশনগুলো অ্যাড করার চেষ্টা করছিলাম। ফিনিশিং কিন্তু এখনও কোনোটারই হয়নি, কোনো ঘোড়ারই এখনও ফিনিশিং হয়নি। আর অঙ্কুর এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ভালোভাবে ফিল করার চেষ্টা করছিল। অ্যাক্রিলিক কালার কিন্তু খুব সহজ একটা মিডিয়াম, আবার খুব কঠিনও। খুব কঠিন কেন সেটা আগে বলি, কারণ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার খুব সহজ কেন, তাড়াতাড়ি শুকিয়ে যদি যায় তাহলে তার উপরে যদি কোনো ভুল হয় আমরা খুব ইজিলি তার উপরে কিন্তু আবার কালার চাপাতে পারি। তো দুটোই এর সুবিধা অসুবিধা দুটো আছে। সব মিডিয়ামেরই একটা সুবিধা অসুবিধে থাকেই। ওয়াটার কালার করলে তার নির্দিষ্ট একটা সুবিধা অসুবিধা থাকে, অয়েল করলে তার একটা নির্দিষ্ট সুবিধা অসুবিধা থাকে। তো অয়েলের আবার বিভিন্ন রকমের প্রসেস তুমি ইউজ করতে পারো, ধরো গ্লেজিং, বা তুমি যদি অ্যালাপ্রাইমা করো তাহলে অ্যালাপ্রাইমা। তো বিভিন্ন রকমের প্রসেস থাকে, তুমি যেভাবে করবে তোমার সুবিধা মতো তুমি যেভাবে করবে সেভাবে তুমি কিন্তু কাজ করতে পারো। আর কাজ করতে করতে মাল্টিপল টাইম জিনিসপত্র খুঁজে না পাওয়া এটা তো ম্যান্ডেটরি। আমরা কাজ করতে করতে ঝামেলা হবে না, কাজ করতে করতে খুঁজে পাবো না, কাজ করতে করতে মাস্কিং টেপ হারিয়ে যাবে, কাজ করতে করতে যেই ব্রাশে কাজ করছি সেই ব্রাশটা ও ইউজ করতে করতে কোথায় রেখে দেবে তার ঠিক থাকবে না, বা আমি কখনো কোথাও রেখে দেবো খুঁজে পাচ্ছি না। তো এটা তো হতেই থাকবে, এটা তো হবেই কোনো একটা কাজে, কারণ অনেক ব্রাশ, অনেক কালার। তার সাথে সাথে আবার একটা প্রবলেম ছিল, পাশে এখনও কাজ কিন্তু চলছিল, আরও লোক ছিল ওখানে, ওরা কাজ করছিল নিজেদের মতো। ওরা আমাদের জিনিসপত্র একটু সরিয়ে অন্য কোথাও রাখছিল, আমরা আবার জিনিসপত্র সরিয়ে নিয়ে আসছিলাম। তো এই রকমের একটু অদ্রুত ছিলই, যেগুলো থাকে নর্মালি যেগুলো থাকে সেগুলো ছিলই। তো ঠিক আছে, এগুলোর সাথে সাথে কাজটা কেমন হচ্ছে তোমরা কিন্তু বলতে ভুলো না। বিভিন্ন রকমের কালার এখানে ইউজ করা হয়েছে, ফিনিশিং
আস্তে আস্তে ভালোভাবে ফিনিশ করার চেষ্টা করা হচ্ছে। এবার আমরা শেষের দিকে চলে আসছি, আমরা যেখানে ফিনিশিং টোনের দিকে ঢুকবো সেই জায়গাতে চলে আসছি। আমি বিভিন্ন রকম প্রসেসে অ্যাক্রিলিক করি, কখনো ডার্ক থেকে লাইটে যাই, কখনো মিডিল টোন থেকে ডার্ক টু লাইটে যাই, কখনো লাইট টোন থেকে আবার মিডিল টোন তারপর আবার ডার্কে যাই, বা কখনো লাইট টোন থেকে একদম ডার্ক তারপর আবার মিডিল টোনগুলো অ্যাপ্লাই করি। তো আমি বিভিন্ন রকম প্রসেসে করার চেষ্টা করি। তো কারণ এর অ্যাকচুয়ালি যে কোনো মিডিয়ামের সেরকম কোনো সূত্র নেই যে তোমাকে এই সূত্রেই কাজে লাগালে তবেই তোমার অঙ্কটার সমাধান। যেমন ম্যাথ থাকে যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেললে তবেই অঙ্কটা মিলবে, তুমি যদি এ প্লাস বি তার হোল কিউ করে দাও তাহলে কিন্তু মিলবে না। এরকম কিন্তু কোনো শিল্প বা কোনো ছবি আঁকা বা কোনো কিছুতেই নেই। তাই আমরা যা খুশি করতে পারি, যেভাবে খুশি করতে পারি, আলটিমেট রেজাল্টটা ইম্পর্ট্যান্ট। যে তুমি কিভাবে করছো সেটা না, তুমি কতটা কাজটা ফিনিশ করতে পারছো, কতটা কাজটা আউটপুটটা ভালোভাবে দিতে পারছো, সেটা ইম্পর্ট্যান্ট। এখানে দেখো আমি যে লাইট কালারটা ইউজ করছি, এখানে মিডিল টোন ডার্ক অ্যাপ্লাই করেছিলাম, তারপর একটা মিডিয়াম কালারের একটা টোন ইউজ করছি, এরপরে আমি আবার অল্প একটু ডার্ক অল্প একটু লাইট টোন অ্যাপ্লাই করব। তো যে কোনো কাজ আমাদেরকে বুঝে নিতে হবে যে আমি কিভাবে কাজটাকে কন্ট্রোল করতে পারি, আমি কিভাবে কাজটা আরেকজন যদি দেখে আমি তোমাদেরকে কিভাবে কাজটা বোঝাতে পারি, সেটা আমার তো এখন কাজ যে আমি তোমাদের কিভাবে বোঝাবো বা বোঝাতে পারি, বা তোমরা আদতে কতটা বুঝতে পারছো কি পারছো না, তো সেটা তো আলাদা বিষয়। বাট যখন আমি কাজটা করি তখন আমি দুটো জিনিস মাথায় রাখি যে আমি কিভাবে কাজের বেস্ট দিতে পারি, আর আমাকে যিনি কাজ দিচ্ছেন ওনার যে ডিমান্ড আছে, ধরো কোথাও আমার মনে হচ্ছে যে এতটা লাইট হলে ভালো হবে না, বাট ওনার মনে হচ্ছে আর একটু লাইট হলে ভালো হতো, কারণ আমি তো ওখানে থাকবো না বা তোমরা তো ওখানে থাকবে না সারা জীবন সারা বছর, উনি থাকবেন, উনি ছোট থেকে বড় হবেন, বা উনি ওনার মিডল এজ থেকে এজড হবেন। তো উনি যখন থাকবেন, উনি যখন সেই ভালোবাসা দিয়ে ছবিটা আঁকাচ্ছেন, তো কিছুটা টাইম ওনার যেটা মতামত সেই দিকেও যাওয়া উচিত, সেইটা একটু ফুলফিল করে দেওয়া উচিত। কিছু এই কাজটার ক্ষেত্রেও একটু জায়গাতে সেটা হয়েছিল। সূর্যের ক্ষেত্রে একদম সাদাটা আমি দিইনি, বাট উনি বললেন যে একদম সাদাটা দিলেই ভালো লাগবে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, ওনার মতো করেই যদি আমি একদম সাদা দিইনি বলতে একদম একটু অফ হোয়াইট রেখেছিলাম, তো একদম সাদাটা দিলে একটু ব্রাইট লাগছিল, ভালোও লাগছিল অ্যাকচুয়ালি, এরকমটা না যে খারাপ লাগছে। তো ওনার বলাতে করাতে বেশ ভালোও লাগছে, খারাপ লাগছে না কাজটা। সাদা সূর্যের পোর্শনটা তোমরা সেটা শেষে দেখতে পাবে, আমি সেটা শেষে দেখিয়ে দেবো। ফাইনাল যে কাজটা, সেই কাজটা আমি শেষে দেখিয়ে দেবো। এইখানে কাজ করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল, যেখানে একসাথে 2-3টে ঘোড়া ছিল, তো একসাথে এক কাছে দুজন কাজ করাতে একটু অসুবিধা হয়। আমার কোনোয়ে ওর হাত লাগছে, ওর হাতে আমার কিছু একটা লাগছে, ব্রাশ চালাতে পারা যাচ্ছে না ঠিকভাবে। মাঝখানে যে ঘোড়াটা আছে ও বেচারা, ওর কোনো পার্টি সেভাবে দেখা যাচ্ছে না, জাস্ট একটা পা দুটো পা সামনের দিকে দেখা যাচ্ছে, আর পেছনের দিকে কোনো পাই দেখা যাচ্ছে না। তো ও যেরকম বেচারা ছিল, এইখানটায় কাজ করতে গিয়ে আমাদের ওরকম নিজেদেরকেও বেচারার মতোই ফিল হচ্ছিল যে আমরা আর এই কাজ করার ক্ষেত্রে আমরা যে কিভাবে কাজ করেছি সেটা আমরা জানি, কারণ তুমি একটা দাঁড়িয়ে কাজ সারা টাইম করতে পারবে না, তুমি 4-5 দিন একটা কোনো কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে, তোমাকে বসার একটা জায়গা চাই। এবার অনেকের বাড়িতে সেই বসার জায়গা থাকে, টুল বা কিছু থাকে, আর অনেকের বাড়িতে থাকে না, তো সেটা আমাদেরকে ম্যানেজ করে নিতে হয়। বড় টুল বা কিছু থাকে না। আবার যেমন এখানে সিঁড়ির পোর্শনটা ছিল, এটাতে আমি বসে পড়েছি, বাট ও বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়েই করেছে। তো কোনো সময় আমি দাঁড়িয়েছি, ও বসেছে, তো দুজনে ম্যানেজ করে নিয়েছিলাম। তো যখন আমরা কোনো কাজ করি তখন আমি যেরকম শুরুতে করেছিলাম আর এখন যদি তোমরা দেখো তাহলে দেখবে অনেকটা পার্থক্য। এই যে পোর্শনটা তোমরা দেখছো, আই হোপ তোমাদের যে কতটা ভালোবেসে আমি করছি কাজটা, বা কতটা ভালোবেসে আমি যে কোনো কাজ করি সেটা তোমরা বুঝতে পারবে। আই হোপ তোমাদেরকে আমি পুরোটাই বোঝাতে পারছি যে তোমাদের কতটা ভালোভাবে কাজ করা উচিত যদি তোমরা সেই জায়গাটা রিচ করার চেষ্টা করো বা সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করো। এটা কিন্তু একদিনের কাজ না, এখানে প্রচুর টোন আছে। আমাকে যখনই কেউ ওয়াল পেন্টিংয়ের কথা বলে, আমি শুরুতেই বলি যে আপনার কেমন কাজ চাই, মানে আমি ওই জাস্ট একটা সরু লাইন টেনে দিলাম বা একটা ফ্ল্যাট কালার চাপিয়ে একটা লাইন টেনে দিলাম, ওই রকম কাজ আমি করতে পছন্দ করি না এই টাইমে। কারণ আমি চাই একটু বোঝাবো তোমাদেরকে যে আমি কতটুকু কাজ করতে পারি, কতটা নিজের বেস্ট দিয়ে ওটা করতে পারি। যদি সেই রকমের কাজ হয় করলাম আলাদা বিষয়, বাট নর্মালি দেখবে যে বিশেষ করে গ্রামের দিকে, এখন শহরের দিকে ওরকম করে, ওই যারা রং মিস্ত্রি যারা আছেন, যারা ঘর কালার করেন, ওনাদের তো আর প্রথাগত ওইভাবে শিক্ষা নেই, সেটা স্বাভাবিক। তো ওনারা যেরকম কালার করেন, তো ওনারা যেভাবে করতে 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 করেছেন সেভাবেই করেন, সেটাই স্বাভাবিক। তো ওনাদের তো দোষ না, দোষ হচ্ছে আমাদের, যারা ওই ভ্যালুটা আমরা দিতে পারি না,
বাট চাই যে আমাদের খুব ভালো কাজ লাগবে, মানে আমি হয়তো দেবো 2,000 টাকা কি 5,000 টাকা টাকা, বাট আমি চাইবো আমার পুরো দেওয়াল জুড়ে উনি পুরো একদম সুন্দর করে কালার করে দেবেন, একদম 3D একটা কালার করে দেবেন। তো সেটা তো সম্ভব না। তো উনি ওনার স্কিলের মতো উনি যেরকম কাজ করেন উনি সেরকম কাজ করতে পারবেন। তো তুমি যদি ওনার কাছ থেকে বলো যে কেন এটা এরকম হয়েছে, কেন এটা এরকম হয়েছে, তো তুমি ওনার কাজ আগে একটু দেখে নেওয়া উচিত ছিল। এখানে যখন আমরা কালার করছিলাম তখন এটা অ্যাকচুয়ালি যারা কালার করছিলেন আমাদের সাথে সাথেই তোমরা দেখেইছো যে অনেকে কালার করছিল, ওনাদের সাথে একটু কথা হচ্ছিল। তো ওনাদেরও 1-2জন আর্টিস্ট আছেন যারা কাজ করেন। তো ওনারা এরকম বলছিল যে অনেক জায়গায় আমরা এরকম কাজ করে থাকি, এরকম হয়তো পারি না, বাট আমরা এরকম কাজ করি। তো ওনাদের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করা উচিত যে যারা যেই কাজটা করতে অভ্যস্ত তাদেরকে দিয়ে সেই কাজটা করানো উচিত। আর যদি তুমি সেটা না করো তাহলে খুব বেশি এক্সপেকটেশন রাখা উচিত না সেটা থেকে। তুমি যেরকম হয় না, একটা কথাই আছে যে যেমন গুড় তেমন মিষ্টি, তো সেই রকম জিনিস। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখো। তোমরা যারা কাজ করছো, তোমরা যারা বিগিনার, যারা শুরু করছো কাজ করতে, তাদের কাছে 2,000-5,000 টাকাটা কিন্তু অনেক। যারা তাদের আর্ট মেটেরিয়ালসের খরচ উঠে যাবে, 2 মাসের হয়তো খরচ উঠে যাবে আর্ট মেটেরিয়ালসের, ঠিক আছে। তো তোমরা যারা পেজ পেন্সিল সব কিছু ইউজ করো, তো তারা করো শুরুতে এই দুটো ধরনের কাজ করো। তারপর আস্তে আস্তে নিজের কাজ ইমপ্রুভ করার সাথে সাথে কিন্তু চেষ্টা করবে নিজের খরচের দিকটাও ঠিক রাখার। কারণ একটা অ্যাক্রিলিক কালার যদি আমি পুরো দেওয়ালে দিই, তার মানে তুমি বুঝতে পারছো অ্যাক্রিলিকের একটা 500 ml জারের দাম 800 থেকে 900 টাকা। তোমরা আশা করি যারা জানো তারা জানো অ্যাক্রিলিকের একটা 900 ml একটা 500 ml টিউবের দাম, জারের দাম 900 টাকা একটা কালার। তাহলে ধরো তোমাকে মিনিমাম 5-6টা কালার ইউজ করতে হচ্ছে কম বেশি। তো তাহলে ধরো 5-9 36, 4,000-5,000 টাকার কালার, তার সাথে তো এশিয়ান পেন্ট বাজার এগুলো আছে। এবার হ্যাঁ, সব কালার শেষ হয় না, বাট তোমার জন্যই তো আমাকে কালারটা কিনতে হচ্ছে, নাহলে তো আমাকে ওই টাইমে কালারটা কিনতে হতো না। এবার পরে কোথাও অন্য জায়গায় কাজে লেগে যাবে সেটা তো আলাদা বিষয়, বাট 4-5 হাজার টাকা তো শুধু কালার খরচ হচ্ছে। তারপর তোমার স্কিল, তোমার এফোর্ট সব কিছু। এই যে এই কাজটা করেছি, এই কাজটা আমরা 2 দিন নর্মালি কাজ করেছিলাম, তারপর 2 দিন জাগা, 2 রাত জাগা, পরপর কোনো ঘুম নেই, 2 দিন 2 রাতের কোনো ঘুম নেই, টোটাল 4 দিন 2 রাত, মানে ধরো 6 দিনের কাজ আমি আর ওই ভাই করেছিলাম। এই যে এখন যে কাজটা দেখছো, এই পুরো ঘাসের পোর্শনটা আমি কমপ্লিট করেছি, বাট আমার সাথে যে ছিল জয়ন্ত, শেষ পর্যন্ত যে ছিল জয়ন্ত, বেচারা ঘুমিয়ে পড়েছিল, পারেনি, স্বাভাবিক, কি করে করবে, কত জাগবে। বাট যেহেতু এটা আমার কাজ, আমি পারি না বা পারছি না বললে তো হবে না, আমাকে তো কমপ্লিট করতেই হবে। ও পারছি না দাদা বলে ঘুমিয়ে পড়তে পারে, কারণ ওটা ওর কাজ না, ওকে আমি নিয়ে গেছি। তো স্বাভাবিক সেখানে আমাকে ওর দিকটাও দেখতে হবে। আমি এরকমটা না যে না করতেই হবে, এটা না। আমি দেখতে পেলাম যে ঠিক আছে এখানটা আমি ফিনিশ করে দিতে পারবো। এক রাতের মধ্যে শেষের দিকে 3-4 বাজছিল সেই টাইমে। তোমরা দেখবে আমার এই কাজটা কমপ্লিট হয়েছিল 6:25 নাগাদ। তারপর আমি জাস্ট আর কিছু দেখতে পাচ্ছিলাম না, মানে এতই অস্বস্তি হচ্ছিলো, এতই আর পাচ্ছিলাম না এই রকম অবস্থায়। তো ওখানেই শুয়ে পড়েছিলাম, জয়ন্ত ওখানেই ছিল, ঘুমিয়ে পড়েছিল। তো এইগুলো হচ্ছে ঘটনা, এগুলো কেউ জানে না। যাদের বাড়িতে কাজ করি ওনারা জানেন, বাকি আমরা জানি আমাদের মধ্যে কি চলে যখন কোনো একটা কাজ করি, বা যখন কতটা ভালোবেসে করি। হতেই পারতো যে আমি এটা 2 দিন 3 দিনেই ফিনিশ করে চলে আসতে পারতাম, বাট সেই ফিনিশিংটা থাকতো না, সেই ভালোবাসাটা থাকতো না, সেই কালার ভেরিয়েশনটা থাকতো না, সেই মজাটা থাকতো না, যেই মজাটা দিয়ে আমি তোমাদেরকে এখন বোঝাতে পারছি। পরে যখন আমি 1 বছর পরে এই কাজটা দেখছি, তবু আমার এই কাজটা ভালো লাগছে। কেন? কারণ আমি ততটা এফোর্ট দিয়েই কাজটা করেছিলাম, যাতে আমার 10 বছর পরেও যাতে ভালো লাগে। হ্যাঁ, 10 বছর পরে আমি এর থেকে হয়তো ইমপ্রুভ করব, আমার হয়তো কোথাও কোথাও ভুল লাগতে পারে, এটা না করলে হতো, এটা না করলে হতো মনে হবে, বাট এটা ভেবে আমি হ্যাপি থাকবো যে আমি ওই টাইমে আমার 100% দিয়ে করেছিলাম। এখন আমি 100% দিয়ে করার পর আমি নিজেকে জাজ করতে পারবো যে দেখো আমি এইটা তখন করেছিলাম, এটা এখন করেছিলাম। যদি তখন আমি 100% না দিয়ে করি, তারপর যদি আমি এখন জাজ করি, আমি তো আমার তো নিজের মধ্যেই থাকবে যে আমি তো ওটা 100% দিয়ে করিনি, কি আর জাজ করবো। তো সবসময় চেষ্টা করবে নিজের 100% দিয়ে কাজ করতে, নিজে সৎ থাকবে, নিজের কাজের প্রতি সৎ থাকবে, তাহলে দেখবে তোমার কাজ অটোমেটিক্যালি ভালো হবে, মানুষের ভালোবাসা পাবে। লাস্টবার বলে যাই, আমি তোমাদের থেকে সেরকম কিছু চাই না। আমি তোমাদেরকে বিএফের টাইমে বিএফের যা যা দরকার, যেভাবে দরকার, কীভাবে ভাইবা দেবে, সব কিছুই দেখাচ্ছি, সব কিছুই বোঝাচ্ছি, কীভাবে কালার করবে, প্রতিটা মিডিয়াম শেখাচ্ছি। এরকম না যে শুধু পেন্সিল শেখাচ্ছি, এরকম না শুধু অয়েল শেখাচ্ছি, এরকম না শুধু অ্যাক্রিলিক শেখাচ্ছি, আমি প্রতিটা মিডিয়াম তোমাদেরকে দেখাচ্ছি।
আর প্রতিদিনটা মিডিয়াম দেখাবো। অয়েল পেন্টিং দেখাচ্ছি, ওয়াটার কালার দেখাচ্ছি, অ্যাক্রিলিক দেখাচ্ছি, সফট প্যাস্টেল দেখাচ্ছি, চারকোল দেখাচ্ছি, অনেক কিছু দেখাচ্ছি। আউটডোরে যাচ্ছি সেটাও দেখাচ্ছি, ওয়াল পেন্টিং করছি সেটাও দেখাচ্ছি। আর আশা করছি তোমরা শুধু একটা রিটার্ন দেবে, যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর একটা কমেন্ট করে যেও কেমন লাগলো, বা তোমরা এরপর কী দেখতে চাও, কোন মিডিয়াম দেখতে চাও। এখন বাজছে সকাল 6টা। আমরা 3জন মিলে কাজটা শুরু করি, বাট শেষ করি আমি আর আমার এক স্টুডেন্ট 2জন। তো জানি না কতটা তোমাদের ভালো লাগবে, বাট প্রচুর হার্ডওয়ার্ক, অনেক রাত জাগা, ডার্ক সার্কেল পড়ে থাকা, অনেক রাত জাগা। তো অনেক কিছুর পর ছবিটা মোটামুটি কমপ্লিট হয়েছে। তোমরা ছবিটা দেখো, ভিডিওটা এনজয় করো, আর অবশ্যই জানিও কেমন লাগলো যদি চ্যানেল। অ্যাকচুয়ালি এখানে আর মাথা কাজ করছিল না, 2 দিন 2 রাত পর পর জাগা, আর কাজ করছিল না অ্যাকচুয়ালি মাথা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্টে যাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। কাল ভিডিওটা পোস্ট করেছিলাম কিন্তু কপিরাইট চলে আসে অল্প একটু গান দেওয়ার জন্য, বাট আজ আবার এডিট করে পোস্ট করলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, আমি জানি তোমাদের ভালো লাগবে, আমাদের হার্ডওয়ার্ক তোমাদের ভালোবাসাটা পাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও, শেয়ার করতে ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। বাই।